তো এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে জেন জুইউকে বিয়ের সময় যেগুলো উপহার দিয়েছিল সেগুলো সে আবারও ফেরত নিয়ে যাচ্ছিল, অর্থাৎ সে জুইউ এর সাথে আর কোনো সম্পর্ক রাখতে চাচ্ছিল না। এইটা দেখে জুইউ এর অনেক মন খারাপ হয়, আর জেন জুইউকে কিন্তু ডিভোর্স দিয়ে দিয়েছিল, যেটা কিনা জেনের বাবাও জানতে পারে। তো এর পরের দৃশ্যে দেখতে পাই যে লিউ ওরূপে মেয়েশি জুইউ এর সাথে দেখা করতে এসেছিল, আর লিউকে এইভাবে জুইউ এর বাড়িতে আসতে দেখে লোকেরা বিভিন্ন কথা বলছিল। তারা ভাবছিল যে এখন জুইউ জেনকে বাদ দিয়ে লিউ এর সাথে সম্পর্ক করছে। মেসি এসে জুইয়ের কাছ থেকে সাহায্য চাচ্ছিল, কারণ সে কোনো মতেই তার আত্মা আর তার দেহের মধ্যে ফেরত নিয়ে যেতে পারছিল না। আর তখন আমরা একটা ফ্ল্যাশব্যাক দেখতে পাই, লিও মেসিকে বলছিল যে তাদের ফিরে যাওয়ার উপায় খুঁজে বের করার আগে তাদের একে অন্যের পর্যায়ে যে দায়িত্বগুলো আছে সেটা যেন তারা ভালোভাবে পালন করে, অর্থাৎ মেসি যেন লিও এর দায়িত্ব এবং ডেমন আন্ডারওয়ার্ল্ডের যে দায়িত্বটা আছে সেটা যেন সে ভালোভাবে পালন করে, আর লিও মেসির দায়িত্ব পালন করছে। এটা শুনে মেসি তো অনেক ভয় পেয়ে যায়, কারণ সে লিও এর দায়িত্ব পালন করতে পারবে কিন্তু ডেমন আন্ডারওয়ার্ল্ডের দায়িত্ব কিভাবে পালন করবে। তো এই সমাধানের জন্য সে জুইউ এর কাছে এসেছিল, কিন্তু আমরা দেখতে পাই জুইউ তাকে কোনো সাহায্য করতে পারে না। অন্যদিকে এই তথ্যটা আবার জেনের বাবার কাছে পৌঁছে গিয়েছিল যে লিউ নাকি প্রায় সময় জুইউ এর বাড়ি আসছে, যেটা জানার সাথে সাথে জেনের বাবা তাড়াতাড়ি করে মন্ত্রী লিউ এর কাছে চলে আসেন। তিনি মন্ত্রী লিউ এর উপরে অনেক রাগারাগি করেন। তিনি বলেন যে এই গুজবটা কি সত্য যে তোমার মেয়ে আমার জামাইকে চুরি করেছে? এই কথা শুনে মন্ত্রী লিউ অনেক অবাক হয়ে যায়। তখন তিনি জেনের বাবাকে বলেন যে চলেন আমরা দুজন একসাথে দেখতে যাই যে তারা কি করছে আর এটা আদেও সত্য কিনা। অন্যদিকে আমরা জুইউ আর মেসিকে দেখতে পাই, তারা একসাথে কথা বলছিল এবং তাদের একটা উপায় বের করার চেষ্টা করছিল, কিন্তু তখন সেখানে মন্ত্রী লিউ আর জেনের বাবা চলে আসেন। তারা বাইরে থেকে এসে তাদের কথা শুনছিল। ভেতরে জুইউ তার একটা তালিসমানের মাধ্যমে মেসিকে ঠিক করার চেষ্টা করে, আর এই তালিসমানের কারণে মেসি আঘাত পায়, যেটাতে সে একটা শব্দ করে। কিন্তু বাইরে থেকে জেনের বাবা আর মন্ত্রী লিউ অন্য কিছু ভাবে, যার জন্য তারা তাড়াতাড়ি করে ভিতরে চলে আসে। আর তারা ভিতরে এসে তাদেরকে এই অবস্থায় দেখে। তো এই দৃশ্যটা দেখে তারা দুজনে অনেক অবাক হয়ে যায়। তখন এটা দেখে মেসি লিউ এর শরীর থেকে বলে যে এটা একটা ভুল বোঝাবুঝি। তখন জেনের বাবা বলে যে কি এটা ভুল বোঝাবুঝি? আমরা এসে দেখি যে জুইউ এর হাত এইভাবে ছিল, এইভাবে। এটা কিভাবে ভুল বোঝাবুঝি হয়? আর মন্ত্রী লিউ তার মেয়েকে এমন কাণ্ড করতে দেখে সেখানে অজ্ঞান হয়ে যায়। তো যাই হোক, এরপরে তারা চারজন একসাথে বসে কথা বলে, আর তখন তারা এই সমস্যাটার সমাধান করে ফেলে, অর্থাৎ তারা তাদেরকে ভালোভাবে বোঝায় যে তাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তো যাই হোক, এরপরে দৃশ্যে দেখতে পায় যে লিউ জেনের সাথে কথা বলছিল। তখন জেন লিউকে বলে যে আমার বাবা পুরো রাত ধরে মনে করার পরে এটা মনে করতে পেরেছেন যে সে যার কাছ থেকে পুতুলটা কিনেছিল সে কি কথা বলেছে। সেই পুতুলওয়ালা বলেছিল যে এই জিনিসটি তোমাকে তোমার প্রিয়জনের সাথে দেহ অদল বদল করতে দেয়, একবার তোমরা যদি প্রেমে পড়ো তাহলেই তোমরা ফিরে যেতে পারবে। তার মানে মেসি যেহেতু লিউকে মন থেকে ভালোবাসতো, যার জন্য সেই পুতুল তাদের আত্মা অদল বদল করে দিয়েছে। এখন যদি তাদের আবারও ফেরত যেতে হয় তাহলে লিওয়েরও মেসিকে পছন্দ করতে হবে, তবেই তারা ফেরত যেতে পারবে। কিন্তু এটাতে লিও রাজি হয় না, সে এমনটা করবে না। এরপরে যখন মেসি লিওর শরীর নিয়ে ডেমন আন্ডারওয়ার্ল্ডে যায় তখন সে সেখানে থাকা ডেমনদের দেখে অনেক ভয় পেতে থাকে, কারণ সে তো একজন সাধারণ মানুষ, সে তো এই ডেমনদের দেখে ভয় পাবেই। কিন্তু জেন তাকে সামলানোর চেষ্টা করে। এরপরে জেন যখন ডেমন আন্ডারওয়ার্ল্ডে ছিল তখন হঠাৎ করে সে অসুস্থ হয়ে যায় আর সেখানে অজ্ঞান হয়ে যায়। তখন যিশু এসে তাকে সেখান থেকে নিয়ে যায়। আসলে জেনের ভিতরে যে লর্ড ইনফ্যান্টের অবশিষ্টাংশ আত্মা ছিল সে আস্তে আস্তে জেনের দেহটা নষ্ট করে দিচ্ছে, অর্থাৎ একটা পর্যায়ে তার পুরো দেহই সে ধ্বংস করে দিবে। আর এর কারণে জেন আস্তে আস্তে অসুস্থ হয়ে পড়ছিল, তার শরীরে বিভিন্ন ক্ষত চিহ্ন দেখা যাচ্ছিল। আর জেন কিন্তু এটা জানতো যে একটা সময় তার এই শরীরটা সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে, যার জন্যই তো সে জুইউকে এত পরিমাণে কষ্ট দিয়ে ডিভোর্স দিল। যদি জেনকে বাঁচতে হয় তাহলে তার সম্পূর্ণ রাক্ষস হতে হবে, কারণ সম্পূর্ণ রাক্ষস হলে তখন তার দেহটাও এটা সহ্য করতে পারবে আর তার কোনো আর সমস্যা হবে না। জেন এগুলো ভেবে অনেক কষ্ট পাচ্ছিল, সে কান্না করছিল, কারণ শেষমেশ সে জুইউ এর সাথে থাকতে পারলো না। অন্যদিকে জুইউ তার বাবা মায়ের মেমোরিয়াল ট্যাবলেটের সামনে কথা বলছিল। সে তার বাবা মাকে বলছিল যে সে তার মাকে বলছিল যে আমি যাকে ভালোবাসি তার ভেতরেই তোমাদেরকে যে হত্যা করেছে সে বাস করে। এখন তোমরা আমাকে বলো যে আমার এখন কি করা উচিত। তো যাই হোক, এর পরের দৃশ্যে দেখতে পায় যে জেন যখন রুই প্যাভিলিয়নে আসে তখন সে সেখানে জুইউকে ড্রিঙ্কস করতে দেখে, যেটাতে সে তার সামনে যায়। আর তখন সে তাকে বলে যে তুমি এখানে কি করছো। তখন জুইউ জেনের হাত ধরে বলে যে তোমার শরীর কেমন আছে। এই কথা শুনে জেন বলে যে আমাদের ভেতরে এখন সব শেষ, তাই আমাকে নিয়ে তোমার আর কোনো কিছু চিন্তা করতে হবে না। তখন জুইউ জেনকে বলে যে আমরা কি সবকিছু ঠিক করে নিতে পারি না। এই কথা শুনে জেন বলে যে তুমি কি তোমার শত্রুর সাথে থাকতে চাও।
জেন যখন এই কথা বলে তখন জোয়ের সেই কথা মনে পড়ে যখন জেন তাকে বলেছিল যে তার বাবা মাকে যে হত্যা করেছে সে তার ভিতরেই বাস করে। এটা ভাবার পরে জুইউ জেনকে আর কিছুই বলে না। তখন জেন সেখান থেকে চলে আসে। তো যাই হোক, এই পরের দৃশ্যে আমরা লিউকে দেখতে পাই। লিউ যখন ওজেন প্যাভিলিয়নে ছিল তখন তাকে অনেকগুলো লোক মেসি ভেবে অনেক অপমান করছিল, যেটা কিনা লিউ সহ্য করতে পারে না। আর তখন লিউ এর অ্যাসিস্ট্যান্ট এসে তাকে বলে যে এটা তো মেসির জন্য স্বাভাবিক বিষয়, কারণ সবাই তাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করে আর তাকে অনেক অপমানও করে। লিউ যখন এটা জানতে পারে তখন তার মেসির জন্য অনেক কষ্ট হয় আর তার মেসির সাথে কাটানো সকল স্মৃতি মনে পড়ে যে মেসি তার সাথে কত ভালো ব্যবহার করত। এটা শোনার পরে লিউ চলে যায় মেসির সাথে কথা বলার জন্য। লিউ এসে মেসির কাছ থেকে ক্ষমা চায় তার সাথে এতদিন এত খারাপ ব্যবহার করার জন্য, যেটা শুনে মেসি বিশ্বাস করতে পারে না। কিন্তু লিউ যখনই মেসির কাছ থেকে ক্ষমা চায় তখনই সেই বোতলের মধ্যে আবারও কিছু একটা হতে থাকে আর তাদের দুইজনের আত্মা আবার তাদের নিজেদের দেহে ফেরত যায়। এর মানে এখানে লিউ মেসিকে পছন্দ করতে শুরু করেছিল, যার জন্য তাদের আত্মা ফেরত গেল। অন্যদিকে আমরা লিউ এর অ্যাসিস্ট্যান্টকে দেখতে পাই। সে যখন তার প্যাভিলিয়নে ছিল তখনই কেউ হঠাৎ করে তার উপরে আক্রমণ করে দেয় আর তাকে দড়ি দিয়ে উপরে বেঁধে রাখে। তখন সেখানে জেন আর লিউ চলে আসে। লিউ এর অ্যাসিস্ট্যান্টের নিচে আগুনও জ্বলছিল। তখন আমরা দেখতে পাই যে এটা আর কেউ নয় বরং জুইউ ছিল। জুইউ তাকে এইভাবে বেঁধে রেখেছে। আসলে জুইউ জেনের সাথে কথা বলতে চাচ্ছিল, কিন্তু জেন এখানে জুইয়ের সাথে কথা বলতে চাচ্ছিল না, যেটাতে জুইউ লিউ এর অ্যাসিস্ট্যান্টকে আগুনে ফেলে দিতে যাচ্ছিল। আর এটা দেখে জেন রাজি হয়ে যায়। তখন জুইউ আর তাকে কিছু বলে না। তখন জুইউ জেনের সাথে কথা বলে। আসলে জুইউ এখানে জেনের কাছ থেকে সত্যটা জানাতে চাচ্ছিল, কারণ তার সন্দেহ হচ্ছিল যে জেন তার কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে। তখন জেন জুইউকে বলে যে তাহলে তুমি এইভাবে সত্য সন্ধান করো, অর্থাৎ জুইউ যে কাউকে এইভাবে বেঁধে রেখেছে আর সে জেনকে জোর করছে সত্যটা বলার জন্য। তখন জুইউ জেনকে বলে যে জেন, যে আমাকে আমার জীবনে সমস্ত ঝামেলা থেকে ফেরত এনেছে এটা তুমি ছিলে, তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। এই কথা শুনে জেন কিছুটা নীরব থেকে বলে যে তুমি হয়তো অনেক বেশি বই পড়ছো, এই দুনিয়াতে এমন কিছু নেই যেটার বিচ্ছেদ হয় না। তখন জুইউ জেনের কাছ থেকে জানতে চায় যে তার সমস্যাটা কি, সে কি লুকাচ্ছে। তখন জেন তাকে কিছু বলতে চায় না, যেটাতে জুইউ বলে যে তাহলে এর মৃত্যুর জন্য আমাকে দোষ দিও না। এই কথা বলে সে লিউ এর অ্যাসিস্ট্যান্টকে আবারও আগুনে ফেলে দিচ্ছিল। সে যখন একেবারে আগুনের কাছে নিয়ে যাবে তখনই জেন রাজি হয়ে যায়। জেন বাধ্য হয় তাকে বলার জন্য। তখন জেন জুইউকে বলে যে আমি তোমাকে আগেই বলেছিলাম যে আমরা ভিন্ন পথে ছিলাম। আমি হয়তো ডেমন লর্ড, কিন্তু এর সাথে সাথে আমি একজন মানুষও, তাই আমি কেবল অর্ধ ডেমন হতে পারি। আমি দিনে মানুষ থাকি আর রাতে একটা ডেমন। এই কথা শুনে জুইউ এর মনে পড়ে যে ওই দিন যে দিনের বেলা জেন তাকে তার বিউরোতে নিতে এসেছিল তখন তো সে এড়াতে প্রবেশ করেছিল, কিন্তু তারপরেও তার কিছুই হয়নি। তার মানে তখন তো সে মানুষ ছিল, এই জন্য সেই এড়েটা তার কোনো ক্ষতি বা তার আসল রূপটা প্রকাশ করাতে পারেনি। তো তখন জেন আরো বলে যে এখন আমার এই অর্ধদানব দেহটা আমার ক্ষমতা সহ্য করতে পারছে না, তাই আমার এই দেহ ত্যাগ করতে হবে এবং সম্পূর্ণ ডেমনে পরিণত হতে হবে। আর সম্পূর্ণ রাক্ষস হতে হলে আমার 100 বছর ধরে নির্জনে থাকতে হবে, অর্থাৎ 100 বছর ধরে কাল্টিভেশন করতে হবে। এই কথা শোনার পরে জুইউ তো একদম নীরব হয়ে যায়। সে বলে যে তুমি যতদিন নির্জনে থাকবে আমি অন্তত বিশ্বাস করি যে এর মধ্যে আমি মারা যাব। এই কথা শুনে জেন বলে যে হ্যাঁ। জুইউ বলে যে তুমি কি আমাকে এইভাবে শাস্তি দিবে তোমাকে হতাশ করার জন্য? এই কথা শুনে জেন একটু হেসে বলে যে আমি তোমার সাথে কথা বলেছি এবং খাবারও খেয়েছি এবং তোমার কথার উত্তরও দিয়েছি, তাই আমাকে আর বিরক্ত করো না। এই কথা বলে সে সেখান থেকে চলে আসে। এখানে জেন কিন্তু প্রচন্ড পরিমাণে কষ্ট পাচ্ছিল, কিন্তু সে এটা জুইউকে বুঝতে দিচ্ছিল না। সে তাকে বোঝাচ্ছিল সে তার কোনো চিন্তাই করে না, কিন্তু সে যখন নিচে আসে তখন তার বুকে অনেক ব্যথা হতে শুরু হয় আর সে অনেক কান্নাও করে। সে এত পরিমাণে কষ্ট পাচ্ছিল যেটাতে সে হাঁটতেই পারছিল না। তো এরপরে তাকে ডেমন আন্ডারওয়ার্ল্ডে আনা হয়। তখন যিশু তাকে ঠিক করার চেষ্টা করছিল। আমরা দেখি যে জেনের শরীর আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছিল, যেটাতে যিশু তাকে সম্পূর্ণ দানব বানানোর জন্য যে প্রক্রিয়াটা ছিল সেটা শুরু করে দেয়। আর এখানে আমরা দেখতে পাই যে যিশু জেনকে যে ম্যাজিক দিয়ে ঠিক করার চেষ্টা করছিল সেটা আসলে অনেকগুলো ডেমনের কোর ছিল। তোমরা তো দেখেছো যে যিশু অনেকগুলো ডেমনকে মেরে ফেলেছে, তো সে তাদেরকে মেরে তাদের কাছ থেকে তাদের ডেমনের কোরটা নিয়ে নিয়েছিল, যেটা দিয়ে সে এখন জেনকে ঠিক করছে।
এটা আবার জেনও বুঝতে পারে। তাই জেন তাকে জিজ্ঞাসা করে যে তুমি এতগুলো ডেমনের কোর কোথায় পেয়েছো? তখন যিশু বলে যে দেহ রূপান্তরকারী শিল্পের মাধ্যমে তোমার শরীর আহত হয়েছে, আর এখন আমি তোমাকে সম্পূর্ণ ডেমন বানানোর মন্ত্র দিয়ে কিছুক্ষণ টিকিয়ে রাখতে পারবো, কিন্তু তোমাকে এখন সম্পূর্ণ রাক্ষস হতেই হবে, তা না হলে তুমি বেঁচে থাকতে পারবে না, আর এটার জন্য আমাকে দোষ দিও না। এই কথা বলে যিশু তার মন্ত্র শুরু করে দেয়, যেটা দেখে জেন তাকে বারবার থামার কথা বলছিল, কারণ সে এটা চাচ্ছিল না। কারণ তাকে যদি এখন সম্পূর্ণ রাক্ষস হতে হয় তাহলে সে তো আর ঝুইউ বা কার সাথে দেখা করতে পারবে না, আর সবচেয়ে বড় কথা তো তার এই দেহটাও নষ্ট হয়ে যাবে বা তার এই দেহ ত্যাগ করতে হবে। তো আমরা দেখতে পাই যিশু তার কোনো কথাই শোনে না, সে তার ম্যাজিক চালিয়ে যায়। অন্যদিকে আমরা ঝুইউকে দেখতে পাই, সে বাজারের মধ্যে দিয়ে হাঁটছিল আর জেনের কথা মনে করছিল। তখন তার এটা মনে পড়ে যে জেন চাইলেও এখন সম্পূর্ণ রাক্ষস হতে পারবে না, কারণ তার ভিতরে ইনফ্যান্টের অবশিষ্টাংশ ছিল, যেটাতে সে তাড়াতাড়ি করে ডেমন আন্ডারওয়ার্ল্ডে চলে আসে। অন্যদিকে যিশু যখন তার কাজ করছিল তখন জেনের ভিতরে থাকা সেই ইনফ্যান্টের আত্মা বলছিল যে আমাকে বের করে দাও, আমাকে বের করে দাও। তো এর মধ্যে কিন্তু জুইও এখানে পৌঁছে গিয়েছিল। এরপরে সে ভিতরে আসে, সে ভিতরে আসার পরে যিশুকে একটা ঘুষি মারে, আর এরপরে সে জেনের কাছে যায়। আসলে জেনের ভিতরে যে ইনফ্যান্টের আত্মার অবশিষ্টটা ছিল সেটার জন্য জেন এখনো সম্পূর্ণভাবে ঠিক হতে পারবে না, কারণ তাকে যদি সম্পূর্ণ রাক্ষস করার জন্য সেই মন্ত্রটা প্রয়োগ করা হয় তাহলে সেই ইনফ্যান্টের আত্মার শক্তিও বেড়ে যাবে। আর একবার জেন যদি ইনফ্যান্টের আত্মার অবশিষ্টাংশ নিয়েই যদি সম্পূর্ণ রাক্ষস হয় তাহলে সেই ইনফ্যান্টের আত্মা সবকিছু ধ্বংস করে দিবে। ঝুইউ আর যিশু যখন কথা বলছিল তখন আমরা দেখতে পাই যে জেন অনেক কষ্ট পাচ্ছিল, আর কষ্ট পেতে পেতে হঠাৎ করে সে তার আসল রূপ অর্থাৎ বিড়ালের রূপে চলে আসে, আর বিড়ালের রূপ নিয়ে জেন ডেমন আন্ডারওয়ার্ল্ড থেকে চলে আসে। তো এটা দেখে ঝুইউ আবার জেনকে খোঁজার জন্য চলে আসে। সে পুরো এলাকাতে জেনকে খুঁজছিল, আর সে যে বিড়ালকে দেখছিল তাকে কোলে তুলে নিয়ে চেক করছিল যে এটা জেন কিনা। তো ঝুইউ এখানে এখন বুঝতে পেরেছিল যে জেন কেন তার সাথে এত রাগারাগি করছিল আর তার সাথে বিয়েটা ভাঙতে চাচ্ছিল। জেন তো আসলে চাচ্ছিল না যে ঝুইউ তাকে ভালোবেসে কষ্ট পাক, কারণ সে তো তার সাথে থাকতে পারছে না। এরপরে ঝুইউ যখন তার বাসায় আসে তখন সে জেনকে পেয়ে যায়, অর্থাৎ বিড়াল রূপে আর কি। তখন ঝুইউ বলে যে তাহলে এটা তুমিই ছিলে? তো তখন ঝুইউ সেই স্মৃতিগুলো মনে করে যতবার জেন বিড়াল রূপে তার কাছে এসেছিল। তো তখন ঝুইউ জেনকে নিয়ে তার রুমে আসে আর তাকে বেডে রেখে সেখানে ঘুমিয়ে যায়। তো এর পরবর্তী সকাল আমরা দেখতে পাই যে জেন তার মানব রূপে বের হয়। জেন যখন ল্যাপের ভেতর থেকে বের হয় তখন সে তার সামনে ঝুইউকে দেখতে পায়। ঝুইউ জেনকে দেখে বলে যে ওহ, তুমি ঠিক হয়ে গিয়েছো, আর তুমি তোমার কাপড় পরোনি কেন? আচ্ছা দাঁড়াও, আমি তোমার জন্য কাপড় নিয়ে আসছি। এই কথা বলে যখন ঝুইউ চলে যাচ্ছিল তখনই জেন তাকে বলে যে এটা কোথায়? এটা কি আমাদের বাড়ি? এই কথা শুনে ঝুইউ একদম হতবাক হয়ে যায়। সে তো বিশ্বাসই করতে পারছিল না যে জেন এগুলো কি বলছে। তো তখন আমরা জানতে পারলাম যে জেনের ভিতরে যে রাক্ষসী ঘা আর মূল যে অংশ ছিল সেটা দমন করা হয়েছিল, কিন্তু এটা দমন করতে গিয়ে সে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, আর সে এত পরিমাণ আঘাত পেয়েছিল যেটাতে সে তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে। তো এরপরে ঝুইউ যখন লিউ আর মেসির সাথে কথা বলছিল তখন সেখানে জেন চলে আসে। জেন এসে ঝুইউকে একটা আপেল দিয়ে বলে যে এরা কারা? তখন ঝুইউ বলে যে এরা আমার বন্ধু। তো স্মৃতি হারানোর পর থেকে ঝুইউ কিন্তু জেনকে এটা বলে রেখেছিল যে সে তার স্বামী হয়, আর তারা যে ডিভোর্স দিয়েছে এটা জেন এখনো জানতো না। এরপরে জেন যখন গোসল করে ভেতরে চুল হাসড়াচ্ছিল তখন ঝুইউ তার কাছে আসে আর সে নিজে তার চুল হাসড়িয়ে দেয়। তখন জেন ঝুইউকে জড়িয়ে ধরে। তো যাই হোক, এরপরে আমরা দেখতে পাই যে ঝুইউ জেনকে বলছিল যে সে তাকে বেড়াতে নিয়ে যাবে। আসলে ঝুইউ জেনের চিকিৎসা করার জন্য তাকে কুজোতে নিয়ে যাচ্ছিল, সে যেন জেনের স্মৃতিশক্তি ফিরিয়ে আনতে পারে এবং তার সকল ক্ষত ঠিক করতে পারে, যার জন্য সে তাকে কুজোতে নিয়ে যাবে। তো কুজোতে যাওয়ার আগে সে লিওর সাথে কথা বলে। তখন লিও ঝুইউকে বলে যে তুমি তো জানো যে কি করতে হবে এবং সে সুস্থ হওয়ার পরে তুমি তাকে আর ধরে রেখো না। তখন ঝুইউ বলে যে আমি শুধু চাই যে সে সারা জীবন ভালোভাবে বেঁচে থাকুক, সে যতদিন বেঁচে থাকবে আমি এটা সহ্য করতে পারবো, এমনকি যদিও তার সাথে আমার কোনোদিন আর দেখাও না হয়। তো এরপরে ঝুইউ জেনকে নিয়ে কুজোর উদ্দেশ্যে রওনা দিয়ে দেয়। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই যে মেসি লিউ এর ছবি আর্ট করছিল আর লিউ তার সামনে এভাবে দাঁড়িয়েছিল। তো এখন আস্তে আস্তে লিউ মেসিকে পছন্দ করতে শুরু করেছে। তো অন্যদিকে ডেমন আন্ডারওয়ার্ল্ডে যিশুকে আটকে রাখা হয়েছিল, কারণ সবাই জানতো যে যিশু যদি বাইরে যেতে পারে তাহলে সে জেন আর জুইউর ক্ষতি করতে পারে, যার জন্য সবাই তাকে ডেমন আন্ডারওয়ার্ল্ডেই ধরে রেখেছিল, যেটাতে জুইউ যেন জেনের চিকিৎসা করতে পারে। তো অন্যদিকে আমরা জুইউকে দেখতে পাই জুইউ জেনকে একটি বৌদ্ধর কাছে নিয়ে এসেছিল, যে কিনা চিকিৎসা ক্ষেত্রে অনেক দক্ষ ছিল।
তো এখানে কিন্তু জেন জানতো না যে তার চিকিৎসার জন্য তাকে এখানে আনা হয়েছে। এরপরে জুইউ যখন জেনকে সেই চিকিৎসালয়ে নিয়ে আসে তখন জেন জানতো যে জুইউ এখানে অসুস্থ, যার জন্য হয়তো সে এখানে এসেছে। কিন্তু যখন চিকিৎসার জন্য জেনকে ডাকা হলো তখন জেন জানতে পারলো যে এখানে জুইউ না, বরং তার চিকিৎসা করার জন্য এখানে আসা হয়েছে। তো এখানে জুইউ আর জেনের সাথে আমরা একটি ছেলেকেও বসে থাকতে দেখতে পাই। সেও এখানে তাদের মতো চিকিৎসা নেওয়ার জন্য এসেছে। কিন্তু এখানে একটা রহস্য আছে যেটা কিছুক্ষণ পরে জানতে চলেছ। তো এরপরে যখন জেনকে চিকিৎসার জন্য ভেতরে পাঠানো হয় তখন সেই ছেলেটি জুইউকে বলে যে তুমি যে তোমার স্ত্রীকে এভাবে একা পাঠিয়ে দিলে তুমি ভয় পাচ্ছ না? তখন জুইউ বলে যে কেন ভয় পাবো? তখন সেই ছেলেটি বলে যে কারণ সেই ডাক্তারের একটা দাম আছে। আর এই কথা শুনে জুইউ বলে যে আমি ভয় পাচ্ছি না, কারণ বিপজ্জনক তো তুমি নিজেই। অন্যদিকে জেন যখন ভিতরে প্রবেশ করে তখন একটি মহিলা তার সাথে কথা বলছিল। তখন সেই মহিলাটি জেনের পালস চেক করে। জেন এক পর্যায়ে ভাবতে থাকে যে সে তার পরিচয় বের করে ছাড়বে, অর্থাৎ সে এটা দেখে ছাড়বে যে এখানে কে তার চিকিৎসা করছে। এই কথা বলে সে তার সামনে থাকা পর্দাটি ছড়ায়। তখন সে দেখে যে তার সামনে যে মহিলাটা ছিল সেটা আসলে কোনো মানুষ নয়, বরং একটি পুতুল ছিল। আর এটা দেখে জেন ভয়ে যখন বের হতে যাবে তখন সে দেখে যে তার দরজা বন্ধ করা হয়েছে। অন্যদিকে জুইউ সেই ছেলেটিকে বলছিল যে ভেতরে যে ডাক্তার সে তো একটা পুতুল, সে তার কোনো ক্ষতি করতে পারবে না। আর এখানে আমরা জানতে পারলাম যে আসলে এই চিকিৎসালয়ের মেন যে ডাক্তার সেটা এই ছেলেই ছিল। সে আসলে মানুষদের এইভাবে প্রতারণা করত। সে মানুষদের চিকিৎসার নাম করে তাদের কাছ থেকে একটা দাম নিত যেটার অনেক মূল্য হতো, অর্থাৎ সে তাদেরকে চিকিৎসার পরিবর্তে তাদের কাছ থেকে একটা মূল্যবান জিনিস নিত। যদি উদাহরণ হিসেবে বলি, ধরো একটি মেয়ে তার চেহারা সুন্দর করার জন্য এসেছে, তাহলে সে তার চেহারা সুন্দর করার পরিবর্তে তার কাছ থেকে তার চোখই কেড়ে নেয়, অর্থাৎ সে তার একটা উপকার করলে আরেকটা ক্ষতি করে। অন্যদিকে জেন যখন বের হতে পারে না তখন সে সেই রুমটা ভালোভাবে দেখতে থাকে আর সে সেখানে থাকা কিছু নোটও চেক করে। অন্যদিকে সেই চিকিৎসকটি জুইউকে বলে যে আমি তোমাকে সাহায্য করতে পারি, কিন্তু তোমাকে আমার সাথে একটা খেলা খেলতে হবে। আমার উঠানে যতগুলো গাছ আছে সেগুলোর মধ্যে তুমি যদি সবচেয়ে মূল্যবান গাছটা আমাকে খুঁজে এনে দিতে পারো তাহলে আমি তোমার স্ত্রীর কাছ থেকে কোনো দাম নিব না। এই কথা শুনে জুইউ বলে যে ঠিক আছে। এবার জুইউ উঠানে চলে আসে। তখন জুইউ সেখান থেকে একটা পাইন গাছ তুলে নেয়, যেটা দেখে সেই চিকিৎসক জুইউকে বলে যে তুমি তো দেখছি অনেক বোকা, তুমি সাধারণ একটা পাইন গাছ তুলে নিয়েছো। তখন জুইউ বলে যে না, এই পুরো বাগানের মধ্যে এটা সবচেয়ে বেশি মূল্যবান গাছ, কারণ এই গাছটি ছাড়া বাকি সব গাছই ভুয়া। এই কথা বলে জুইউ তার তালিসমানের মাধ্যমে তার পেছনে তার যতগুলো লোক ছিল তাদের আসল রূপ বের করে দেয়, অর্থাৎ পুতুলের রূপ। আর চারপাশে যত গাছ ছিল সেগুলো উদা হয়ে যায়, অর্থাৎ এগুলো একটা মায়া ছিল। এই চিকিৎসক তার ম্যাজিকের মাধ্যমে এই লোকগুলোকে কন্ট্রোল করতো, অর্থাৎ তার পুতুলগুলো, আর এই গাছগুলো একটা ইলুশন ছিল। তো জুইউ এর এই পাওয়ার দেখে ছেলেটি বুঝতে পারে যে জুইউ একজন সেলেস্টিয়াল মাস্টার। আর জুইউ এখানে জানতে পেরে গিয়েছিল যে এই ছেলেটি একটি ডেমন। তো এই ছেলেটি একটি হার্ব ডেমন ছিল। তো তারা যখন কথা বলছিল তখন সেখানে জেন চলে আসে। জেনের হাতে আমরা একটি রিপোর্ট দেখতে পাই যেখানে এই চিকিৎসকের বিষয়ে সবকিছু লেখা ছিল। আসলে এই ছেলেটি জুইউ হার্ব ছিল, যে হার্ব মানুষের সকল রোগ ঠিক করতে পারতো। তখন জেন তাকে বলে যে তুমি আগে মানুষের ভালো চিকিৎসা করতে আর তাদেরকে ঠিক করে দিতে, কিন্তু হঠাৎ করে কি এমন হলো যে তুমি তাদের ক্ষতি করা শুরু করলে? তো তখন আমরা এই জুইউ হার্ব ডেমনের গল্প দেখতে পাই। আমরা দেখতে পাই হার্ব ডেমন আগে লোকেদের প্রচুর সাহায্য করত। সে মন প্রাণ দিয়ে তাদের চিকিৎসা করত এবং সে চাইতো পৃথিবীর সকল মানুষ যেন সুস্থ থাকে। আমরা দেখতে পাই সে মানুষের কাছ থেকে টাকাও নিত না, সে তাদেরকে ফ্রি চিকিৎসা দিত, যেটাতে মানুষেরা তার ভালো দিক না নিয়ে তাকে খারাপ ভাবে নেয়। অর্থাৎ মানুষেরা এটা বলতে থাকে যে তার তো কোনো ভিজিটই নেই, তার মানে সে ভুয়া, সে ভালো চিকিৎসা করতে পারবে না। এখানে হার্ব ডেমন তাদেরকে ভালো করতে গিয়ে উল্টো তাদের কাছে খারাপ হয়ে যায়, আর এটাতে সে এত কষ্ট পায় যার পর থেকে সে মানুষদের কাছ থেকে মূল্য নেওয়া শুরু করলো, আর যে মূল্যটা অনেক বেশি ভয়ঙ্কর ছিল। তো এই ঘটনা জানার পরে জুইউ আর জেন তাকে বলে যে মানুষ তোমার সাথে এমনটা করেছে ঠিক আছে, কিন্তু এর ফলস্বরূপ তুমি তাদের ক্ষতি করবে এটা কিন্তু ঠিক নয়। তো এই কথা শুনে হার্ব ডেমন অনেক রেগে যায়, সে তাদের উপর আক্রমণ করে। তখন জুইউ তার ম্যাজিকের মাধ্যমে সেই পুতুলগুলোকে ধ্বংস করে দেয়। এই সুযোগে আবার হার্ব ডেমন জুইউর উপর আক্রমণ করে, যেটা জেন দেখতে পায়। তখন জেন জুইউ এর সামনে দাঁড়ায়, যেটাতে জেন আহত হয়। আর আঘাত পাওয়ার সাথে সাথে জেন তার ক্যাটলটের পাওয়ার দিয়ে হার্ব ডেমনকে আঘাত করে, আর একটা আঘাত করে সে অজ্ঞান হয়ে যায়। তো এইটা দেখে আবার হার্ব ডেমন জুইউকে বলে যে এটা তো ক্যাটলটের পাওয়ার। তখন জুইউ বলে যে তুমি কিভাবে তাকে চিনো? তখন হার্ব ডেমন বলে যে সে আমাকে ছোটকাল থেকে বড় করেছে,
আর এই কথা শুনে জুইও বলে যে তুমি যে ক্যাট লর্ডের কথা বলছো সে আর বেঁচে নেই, সে 18 বছর আগে পৃথিবীকে বাঁচানোর জন্য মারা গিয়েছিল। এই কথা শুনে হার্ব ডেমন কাঁদতে শুরু করে, আর সে এখন এটা জানতে পারে যে ক্যাট লর্ডের পাওয়ার এখন জেনের কাছে, আর জেন বর্তমানে ক্যাট লর্ড। তো সিনটি এখানে কাট হয়। এই পরের দৃশ্যে আমরা দেখতে পাই জুইও জেনকে নিয়ে গাড়ির ভিতরে বসেছিল। জেন ঘুমিয়েছিল, তার যখন ঘুম ভাঙে তখন সে জুইওকে জিজ্ঞাসা করে যে সে কোথায়। তখন জুইও জেনকে একটি গাছ দেখায়, অর্থাৎ সেই জুইও হার্ব। তখন সে জেনকে বলে যে সে এখন তার আসল রূপে আছে। তো জুইও কিন্তু এখানে এই জুইও হার্বের জন্য এসেছিল, কারণ জুইও জানতো এই হার্বের মাধ্যমে জেনের স্মৃতিশক্তি ফিরে আসবে আর তার সকল আঘাতও সেরে যাবে। কিন্তু তখন আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আমরা দেখতে পাই সেই হার্ব ডেমন তাকে বলেছিল যে আসলে আমি তোমার স্ত্রীকে বাঁচাতে পারবো না, কারণ সে অসুস্থ নয়, এটা তার দুর্ভাগ্য, কিন্তু আমি তোমাকে আমার আসল শরীর দিব, হয়তো কোনো একদিন আমি তোমার কাজে লাগতে পারি। একথা বলে হার্ব ডেমন তার আসল রূপ অর্থাৎ জুইও হার্বে পরিণত হয়, যেটা কিনা জুইও কিছুক্ষণ আগে জেনকে দিল। এই ফ্ল্যাশব্যাক মনে করার পরে জুইও কাঁদতে থাকে, কারণ সে তো জানতো যে জেনকে সে বাঁচাতে পারছে না।小天使，有一事我必须告知于你，你那个娘子我救不了，她得的不是病，而是她的劫。我把我的原身赠予你。তো যাই হোক, অন্যদিকে আমরা ব্ল্যাক স্নেক ডেমন এবং লিউকে দেখতে পাই, তারা দুইজন একসাথে কথা বলছিল। এখানে ব্ল্যাক স্নেক ডেমন মেসির হয়ে লিউয়ের সাথে কথা বলছিল। সে লিউকে বলছিল যে এই পুরো পৃথিবীতে তার একটাই মাত্র বেস্ট ফ্রেন্ড আছে, যেটা কিনা মেসি, আর সে তাকে কষ্টে থাকতে দেখতে পারে না, যার জন্য লিউ যেন মেসিকে পছন্দ করে এবং তাকে ভালোবাসে। এটা শুনে লিউ বলে যে আমার জানা মতে তুমি হচ্ছে রেইন ড্রাগনের বংশধর, আর তুমি যে কারো পক্ষে কথা বলছো এটা আমার বিশ্বাস হচ্ছে না। এই কথা শুনে ব্ল্যাক স্নেক ডেমনও কিছুটা হতবাক হয়ে যায়, কিন্তু সে বলে যে কিন্তু এই পুরো পৃথিবীতে একমাত্র সেই আমার বন্ধু। তো ব্ল্যাক স্নেক ডেমন আর মেসি সম্পর্ক কিন্তু অনেক ভালো ছিল, কারণ মেসি তাকে পাওয়ার পর থেকে তারা অনেক যত্ন করে। তো যাই হোক, এরপরে লিউ যখন মেসি রুমে আসে তখন সে সেখানে লিউ এর আগের একটা ছবি দেখতে পায়, যেটা দেখে লিউ একদম চুপ হয়ে যায়। তো অন্যদিকে আমরা ইল্ডার হুইকে দেখতে পাই। ইল্ডার হুই ষড়যন্ত্র করছিল যে কিভাবে লর্ড ইনফ্যান্টকে জীবিত করা যায়, আর তখন সেখানে যিশু আসে। যিশু আসলে সে ইল্ডার হুইকে বলে যে সে এখানে কি করছে। তখন ইল্ডার হুই তাকে বলে যে সে ডেমন আন্ডারওয়ার্ল্ডের বাইরে যেতে চায় আর সে তাকে সাহায্য করতে চায়। এক পর্যায়ে সে যিশুকে বলে যে তুমি তো লর্ড ইনফ্যান্টের দাস হিসাবে একদম অকেজো, তুমি তার জন্য কিছুই করতে পারোনি। তো এখানে ইল্ডার হুই যিশুকে একদম প্রলুব্ধ করার চেষ্টা করছিল, অর্থাৎ সে তাকে আরো খারাপ পথে আনার চেষ্টা করে। তো এই ড্রামাতে প্রায় অনেকগুলোই ভিলেন ছিল, আর এখন বর্তমানে ভিলেন হিসেবে যদি ধরি তাহলে দুইজনই থাকে, এক হচ্ছে যিশু আর আরেকটা হচ্ছে ইল্ডার হুই। তো ধরতে গেলে প্রায় সব ভিলেনরাই মূল ছিল, কিন্তু আস্তে আস্তে প্রায় সবাই শেষ হয়ে গেল। তো ওইভাবে যদি এখন মূল ভিলেন হিসাবে ধরি তাহলে ওইভাবে নির্দিষ্ট কাউকে বলতে পারতেছি না, কারণ সবাই একটা নির্দিষ্ট সময় ধরেই ভিলেন হিসাবে ছিল। যিশু কিন্তু আগে ভালো ছিল, সে পরবর্তীতে শয়তান হয়েছে। অন্যদিকে ইল্ডার হুই আগে থেকে খারাপ ছিল, কিন্তু অত পরিমাণেরও ছিল না, কিন্তু এখন আস্তে আস্তে অনেক হিংস্র হয়ে উঠছে। তো সেই হিসেবে ধরতে গেলে মূল ভিলেন প্রায় সবাই ছিল, কিন্তু এখন দেখার বিষয় ড্রামার শেষ পর্যন্ত কে মেন ভিলেন থাকে। তো এখানে কিন্তু তোমাদেরকে আমি আবারও একটা প্রশ্ন করছি যে এখন বর্তমানে আমাদের সন্দেহের লিস্টে যিশু এবং ইল্ডার হুই আছে, তোমাদের কি মনে হচ্ছে যে এই দুজনের ভিতরে কে মেন ভিলেন হতে পারে? এটা অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু। তো যাই হোক, অন্যদিকে আমরা জুইও আর জেনকে দেখতে পাই। আমরা দেখতে পাই জুইও জেনকে নিয়ে চাংশি প্রাসাদে চলে এসেছিল। জুইও এখানে এসে জেনের সাথে তার পঞ্চম ভাইয়ের পরিচয় করিয়ে দেয়। তার পঞ্চম ভাই চিকিৎসা বিদ্যায় অনেক পারদর্শী ছিল, আর এই চাংশি প্রাসাদে একটি লাইব্রেরি ছিল যেখানে অনেক রকমের বই ছিল, যার জন্য জুইও এখানে এসেছে, যেটাতে জেনের যেন চিকিৎসার কোনো সমাধান পাওয়া যায়। তো জুইও এর এই ভাই কিন্তু সবকিছুতে অনেক স্লো ছিল, অর্থাৎ সে কথা বলতো অনেক ধীরে, মানে ধরো স্লো মোশনে আর কি।幸会弟妹。সে সব কথাই অনেক স্লো মোশনে বলতো। তাকে কোনো প্রশ্ন করলে সে প্রায় 1 মিনিট পর সেটার উত্তর দিতে পারতো। জেনের আবার এটা দেখে কিছুটা অদ্ভুত লাগে। তো এরপর জুইও জেনকে নিয়ে চাংশি প্রাসাদের সকল শিষ্যদের সাথে দেখা করে আর তাদের সাথে কথা বলে। এরপরে তারা জুইওকে একটি রুম দেয় তাদেরকে থাকার জন্য। তো এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই জুইও আর জেন হাঁটছিল। তখন জেন জুইওকে বলে যে তাহলে আমি ক্যাট লর্ড আর তুমি চাংশি প্রাসাদের সেলেস্টিয়াল মাস্টার। এটা তো খুব মজাদার, কিন্তু দুঃখের বিষয় আমার তো কিছুই মনে নেই।
আচ্ছা তাহলে কি আমার ডেমনিক এনার্জিও আছে? তখন জুইও বলে যে হ্যাঁ আছে তো, তুমি ট্রাই করে দেখো। এই কথা শুনে জেন কিছুটা চেষ্টা করে, কিন্তু সে কোনো মতেই তার পাওয়ার বের করতে পারে না। যেটাতে জুইও তার হাত ধরে তার পাওয়ারের মাধ্যমে সেখানে অনেকগুলো ফুলের পাপড়ি আনে। জেন এটা দেখে অনেক খুশি হয়। যাই হোক, এরপরে রাতে দেখতে পায় জুইউ আর জেন একসাথে কথা বলছিল। জেন জুইউকে জড়িয়ে ধরে কথা বলতে বলতে সেখানেই ঘুমিয়ে যায়। তো যাই হোক, এর পরবর্তী দিনে আমরা দেখতে পাই জুইউ তাদের প্রাসাদে সে লাইব্রেরিতে এসেছিল, আর সেখানে সে জেনের জন্য চিকিৎসা খুঁজছিল। আর এখানে তার সকল ভাইয়েরা তাকে অনেক সাহায্য করছিল, কারণ সেই ঘটনার পর থেকেই তারা জেন এবং জুইউকে অনেক বিশ্বাস করে। অন্যদিকে জেন বাইরে দাঁড়িয়ে থেকে চাংশি প্রাসাদের শিশুদের ট্রেনিং দেখছিল। সব ছেলেরা খালি গায়ে ট্রেনিং করছিল, যেটা জেন অনেক উপভোগ করে। এটা আবার দূর থেকে জুইউ দেখতে পায়। তখন জুইউ তার কাছে যায়। জুইউ এসে জেনকে বলে যে তুমি কি এটা উপভোগ করছো? আর তখন জেন বলে যে হ্যাঁ। এই কথা বলে আবার সে কিছুটা থেমে বলে যে আসলে ঠিক এটা না, আমার স্বামীরও তো তাদের মতোই বডি। জেন এই কথা বলার পরে আবার কিছুটা ভেবে বলে যে কিন্তু আমি তো মনে করতে পারতেছি না যে তোমারও কি তাদের মতোই কিনা। এই কথা শুনে জুইউ তার জামা খুলতে চাচ্ছিল, কিন্তু তখন জেন তাকে বাধা দেয় আর তাকে বলে না না না, আমি বিশ্বাস করি। তো যাই হোক, অন্যদিকে আমরা লিউ আর মেইশিকে দেখতে পাই। ওই যে লিউ ওই দিন মেইশির রুমে তার সেই আগের ছবিটা দেখতে পেয়েছিল, তখন তো সেই সিনটা সেখানে কেটে গিয়েছিল। তো এরপরে লিউ মেইশির সাথে কথা বলে। লিউ মেইশিকে বলে যে তুমি আমাকে কেন পছন্দ করো? এই কথা শুনে মেইশি বলে যে তুমি তো জানো যে আমরা ছোটকাল থেকে একসাথে বড় হয়েছি, আর ছোটবেলা থেকেই তো আমি জানতাম যে তুমি আমার স্ত্রী হবে। তো তোমাকে পছন্দ করার জন্য কি আমার আর কোনো কারণ থাকা প্রয়োজন আছে? তখন লিউ মেইশিকে বলে যে যেই লিউয়ের সাথে তুমি ছোটবেলা থেকে বড় হয়েছিলে, যেই লিউকে তুমি পছন্দ করতে, আর যেই লিউয়ের সাথে তোমার এনগেজড হয়েছিল, সেটা আমি ছিলাম না। যে লিউ তোমার সাথে বড় হয়েছিল সেও আসলে তোমাকে পছন্দ করেছিল, কিন্তু সে মারা গিয়েছে 10 বছর আগে। এই কথা শুনে মেইশি একদম অবাক হয়ে যায়। সে কিছু বুঝতে পারে না যে লিউ কি বলছে এগুলো। লিউ বলে যে সবাই এটা জানতো যে লিউ পরিবারের মেয়ে যখন ছোট ছিল তখন সে দুর্ঘটনাক্রমে একটি পাহাড় থেকে পড়ে যায়, কিন্তু সবাই জানতো যে সে পাহাড় থেকে পড়ার পরেও বেঁচে গিয়েছিল। কিন্তু তুমি একটু ভেবে দেখো তো, একটা মর্টাল মানুষের পক্ষে পাহাড় থেকে পড়ার পরেও কি বেঁচে থাকা সম্ভব? আমি স্নেক লর্ড হিসাবে প্রায় মর্টাল ওয়ার্ল্ড ভ্রমণ করতাম, আর আমার আগের পরিচয়টা আস্তে আস্তে টেকসই হচ্ছিল না, যার জন্য আমার একটা নতুন দেহের প্রয়োজন ছিল। আর তখন আমি এই লিউয়ের দেহ ধারণ করি, আর তখন থেকে লোকজন জানতে পারে যে লিউ পরিবারের মেয়ে জীবিত ছিল। কিন্তু আমি দুঃখিত যে এটা আমি তোমাকে আগে বলতে পারিনি, আর তোমার সেই চেনা জানা লিউ অনেক আগেই বদলে গিয়েছে। এই কথাগুলো শুনে মেইশির অবস্থা অনেক খারাপ হয়ে যায়, সেগুলো বিশ্বাসই করতে পারছিল না। অন্যদিকে আমরা জুইউ আর জেনকে দেখতে পাই। জেন একটি জায়গায় বসে চাংশি প্যালেসের মার্শাল আর্টের বই দেখছিল, আর সে জুইউকে বলছিল যে আমি একসাথে রাক্ষস এবং কাল্টিভেটরও হব, আমি দুইটাই অর্জন করব, আমি দুইটা শেখার পরে এই পৃথিবীর সবচেয়ে বড় রাক্ষস হব। এই কথা বলে জেন হাসতে থাকে। এই কথা শুনে জুইউ জেনকে বলে যে আসলে তাওইস্ট ম্যাজিক এবং ডেমনিক এনার্জি একসাথে হওয়া পসিবল নয়, এই দুইটা ম্যাজিকই ভিন্ন ভিন্ন, কিন্তু যদি তুমি তাদেরকে একসাথে আয়ত্ত করতে পারো তাহলে তুমি হবে এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সত্তা। তো এই যে জেনের স্মৃতিশক্তি হারানোর পর থেকে তার স্মৃতিশক্তি ফেরত আসার আগ পর্যন্ত যে পরিমাণে ঘটনাগুলো এখানে ঘটেছে, এই সব ঘটনা কিন্তু আমি তোমাদের এখানে ব্যাখ্যা করতে পারবো না, আর এটা অনেক লম্বা একটা ঘটনা। আর তার এই স্মৃতিশক্তি যাওয়ার পর থেকে ফেরত আসার আগ পর্যন্ত প্রচুর পরিমাণে বিনোদন দেওয়া হয়েছে, যেটা তোমরা আসল ড্রামাটা দেখলে বুঝতে পারবে। আমি তোমাদেরকে কিছু কিছু অংশ দেখাচ্ছি, তোমরা অবশ্যই আসল ড্রামা থেকে দেখে নেবে। আমি তোমাদের প্রতিটা ড্রামাতেই কিন্তু সাজেস্ট করি যে এক্সপ্লেন দেখে তোমরা মূল যে ড্রামা ফিল সেটা পাবে না, যার জন্য তোমাদের অবশ্যই আসল ড্রামাটা দেখতে হবে। কিন্তু আমি এখানে কি তোমাদেরকে ড্রামাটা বুঝতে সাহায্য করতেছি, যাতে করে তোমরা যখন আসল ড্রামা দেখবে তখন যেন তোমাদের কোনো সমস্যা না হয়। আমি যদি তোমাদেরকে সব অংশ এখানে দেখাতে পারতাম তাহলে অবশ্যই দেখাতাম, কিন্তু এখানে কপিরাইটে কিছু ইস্যু থাকে, যার জন্য সবকিছু তো এখানে আর দেখানো যায় না। বিশেষ করে ইমোশনাল সিনগুলো কিন্তু তোমরা এখানে অনুভব করতে পারতেছো না, তবে আমি যথেষ্ট চেষ্টা করি তোমাদেরকে এই ভিডিওতেই ফিল দেওয়ার জন্য। আমি জানি না যে আর কেউ এমন চেষ্টা করে কিনা, কিন্তু আমি আমার পক্ষ থেকে যথেষ্ট চেষ্টা করি। আমি যে পরিমাণে পরিশ্রম করি এর একানা ফলও আমি পাই না, তবুও আমি হাল ছাড়িনি।
তবুও তোমাদের জন্য কষ্ট করে যাচ্ছি। তো যাই হোক, অনেক কথা বললাম। অন্যদিকে আমরা মেইশিকে দেখতে পাই। মেইশি এগুলো জানার পরে লিও এর উপর অনেক রেগে যায়। সে তখন তার আগের লিও এর ছবি নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে জেন সে মার্শাল আর্ট শিখছিল। তো যাই হোক, এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই জেন জুইউ এর পঞ্চম ভাইয়ের কাছে এসেছিল। সে তাকে এসে বলে যে আপনার সাথে একটা কথা আছে। এই কথা বলে সে তাকে একটি রুমে নিয়ে যায়। জেন তাকে রুমে নিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরেই জুইউ এর পঞ্চম ভাই সাহায্য সাহায্য বলে চিৎকার করতে থাকে। তখন সেখানে প্রাসাদের সকল শিশুরা চলে আসে। আসলে এখানে জেনের শরীরে আবারও সেই দানবীয় ক্ষতগুলো দেখা দিতে শুরু করেছিল। আসলে জেনের ভিতরে তো সেই লর্ড ইনফ্যান্টার আত্মা তো আছেই, আর যে কিনা জেনের দেহকে আস্তে আস্তে ধ্বংস করছে। তো যেহেতু জেনের স্মৃতিশক্তি হারিয়ে গিয়েছিল, যার জন্য সে তো এটা বুঝতে পারেনি, আর সে ভেবেছিল তার কোনো একটা রোগ হয়েছে, যেটাতে সে জুইউ এর পঞ্চম ভাইয়ের কাছে চিকিৎসা নেওয়ার জন্য এসেছিল। কিন্তু যেহেতু এই চিকিৎসা করতে হলে জেনকে টাচ করতে হবে, যেটাতে জুইউ এর পঞ্চম ভাই রাজি হয়নি, আর তাই সে এমনটা করছে। এক পর্যায়ে জেন যখন অনেক জোর করে, তখন জুইউ এর পঞ্চম ভাই অনেক জোরে জোরে তার সাথে কথাগুলো বলতে থাকে। অর্থাৎ সবাই তো জানে যে জুইউ এর পঞ্চম ভাই তো কথাই বলতে পারে না, মানে সে তো অনেক স্লো মোশনে কথা বলে, কিন্তু এখানে জেনের ভয়ে সে অনেক তাড়াহুড়ো করে কথাগুলো বলছিল। যেটা দেখে সবাই অনেক অবাক হয়ে যায়। যখন সবাই তাকে এটা জিজ্ঞাসা করে যে সে কিভাবে তাদের কথা বললো, তখন সে আবারও আস্তে আস্তে কথা বলা শুরু করে দেয়। তো তখনই সেখানে জুইউ চলে আসে। জুইউ যখন এসে দেখে জেনের এই অবস্থা, তখন সে তাকে সেখান থেকে নিয়ে যায়। অন্যদিকে লিউ মেইশিকে আসল লিউ এর কবরের কাছে নিয়ে এসেছিল। অন্যদিকে আমরা জুইউকে দেখতে পাই। জুইউ একটি যন্ত্র বের করেছিল, যেটার মাধ্যমে সে অতীতে যেতে পারত। আসলে সে 18 বছর আগে সেই দিনে যেতে চাচ্ছিল, যেই দিন সেই অগ্নিকাণ্ড ঘটেছিল। সে সত্যটা জানতে চাচ্ছিল, কারণ সে যদি সত্যটা না জানে তাহলে সে জেনকে বাঁচাতে পারবে না। তখন সে সেই যন্ত্রটি তার সকল ভাইদের সামনে আনে আর তাদেরকে বলে তারা যেন তাকে অতীতে যাওয়ার জন্য সাহায্য করে। প্রথমে তার দ্বিতীয় ভাই, অর্থাৎ এখন বর্তমানে যে লিডার, সে রাজি হচ্ছিল না, কারণ এতে অনেক বিপদ রয়েছে। আসলে এটা অনেক বিপজ্জনক ছিল, কারণ জুইউ যদি অতীতে যাওয়ার পরে কোনো ভুল করে তাহলে সে মারা যেতে পারে, অর্থাৎ ছোট্ট একটা ভুল হলেও সে মারা যাবে। এটা জানার পরেও জুইউ যেতে চায়। জুইউ যখন অনেক রিকোয়েস্ট করে, তখন তার সিনিয়ররাও আর তাকে আটকাতে পারে না, তাও তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। তো যাই হোক, এরপরে আমরা রাতের সিন দেখতে পাই, যেখানে জুইউ আর জেন ঘুমিয়েছিল। তো যখন জুইউ উঠে পড়ে, জুইউ জেনের দিকে অনেক মায়ার দৃষ্টিতে তাকিয়েছিল। জুইউ মনে মনে বলছিল যে 18 বছর ধরে সেই ইনফ্যান্টের কোরটা তার ভিতরে আছে, আর মাঝে মধ্যে অদ্ভুত লক্ষণ দেখা যাচ্ছে। আমার ভয় হচ্ছে যে আমি সেই কোরটা আর সিল করতে পারবো না। এই কথা বলে জুইউ জেনের মাথায় একটা ম্যাজিক করে। ম্যাজিক করার পরে জুইউ বলে যে আমার 18 বছর আগে সেই দৃশ্যটা দেখতেই হবে, কারণ সে সময় আগের ক্যাটলট এটা সিল করেছিল। শুধুমাত্র তখনই আমি এটার সমাধান খুঁজে বের করতে পারবো এবং তাকে নিরাপদ রাখতে পারবো। এই কথা বলে জুইউ জেনকে শেষবারের মতো ভালোভাবে দেখে নেয়, আর এরপর সে সেখান থেকে চলে যায়। তো সে সেখান থেকে তার সিনিয়রদের কাছে চলে আসে। এখানে আসার পরে তারা সবাই মিলে জুইউকে অতীতে পাঠানোর যেই প্রক্রিয়াটি ছিল সেটা শুরু করে দেয়। তো প্রক্রিয়াটি শেষে জুইউ চলে আসে 18 বছর আগে। সে সেখানে এসে দেখে যে 18 বছর আগে সেই দিনই যেমন তার তুষারপাত হচ্ছিল, এখনো এমনই তুষারপাত হচ্ছে। আমরা দেখতে পাই যে জুইউকে তার বাড়ির সামনে আনা হয়েছিল। এরপরে জুইউ যখন তার বাড়ির ভিতরে প্রবেশ করে, তখন তার মায়ের কথা মনে পড়ে, যেটাতে সে যখন তার রুমে আসে তখন সে দেখতে পায় যে 18 বছর আগে যেমনভাবে তার মা এখানে পড়েছিল, এখনো এইভাবেই তার মা পড়ে আছে। তখন জুইউ তার মায়ের কাছে যায়। সে তার মাকে দেখে একদম কান্নায় ভেঙে পড়ে। তখন সে তার মায়ের হাত ধরে আর কান্না করতে থাকে। তো জুইউ এর মা তখন পর্যন্ত বেঁচে ছিল, কিন্তু জুইউ যখন তার মায়ের হাত ধরে তার কিছুক্ষণ পরেই তার মা মারা যায়। তো তার মা যখন মারা যায়, তখন সেখানে সেই 18 বছর আগে ছোট্ট জুইউ আসে। তখন ছোট্ট জুইউ বড় জুইউকে বলে যে আমার মায়ের কি হয়েছে। তখন জুইউ বলে যে তুমি চিন্তা করো না, আসলে এই সবকিছুই অতীত। তো অন্যদিকে আমরা জেনকে দেখতে পাই, অর্থাৎ ছোট্ট জেনকে। চারপাশে আগুন লেগে গিয়েছিল, যেটা দেখে জেন অনেক ভয় পেয়েছিল। সেই জায়গায় আসে যে জায়গার মাধ্যমে ডিমন আন্ডারওয়ার্ল্ডে যাওয়া যেত। তখন সেখানে ইনফ্যান্টার সেই আত্মার অবশিষ্টাংশ চলে আসে, আর তখন সে জেনের ভিতরে ঢুকে পড়ে। আসলে এই সিনটা কিন্তু তোমরা ড্রামার শুরুর দিকেও দেখেছিলে। জেন যখন মিস্টেক ইনভেস্টিগেশন ব্যুরোতে ছিল, তখন কিন্তু সে এই স্বপ্নটা দেখেছিল। তো তখন এর অর্থ আমরা বুঝতে পেরেছিলাম না, কিন্তু এখন আমরা বুঝতে পারছি যে আসলে এটা সেই লর্ড ইনফ্যান্ট ছিল। তো জেন যখন আহত হয়, তখন সেখানে প্রাক্তন ক্যাটলট চলে আসে।
ক্যাটলার যখন জেনকে দেখছিল তখন সেখানে বড় জুইউ চলে আসে। বড় জুইউকে আবার পেছন থেকে ছোট জুইউ দেখছিল। তো তখনই ক্যাটলর তার মানব রূপে চলে আসে, যেটাকে না জুইউ দেখছিল। তো এটাই ফরমার ক্যাটলর ছিল। তখন ক্যাটলর জুইউকে বলে যে তুমি কি? তো তখন আবার সেখানে ছোট জুইউ চলে আসে। ছোট জুইউ এসে এই ক্যাটলরকে বাবা বলে ডাকে। এইটা দেখে বড় জুইউ একদম অবাক হয়ে যায়, আর সেটা বিশ্বাস করতে পারে না যে তার বাবাই আগেকার ক্যাটলর ছিল। আসলে জুইউ যখন ছোট ছিল তখন সে জানতো না যে তার বাবা ক্যাটলর ছিল। তো একটা জিনিস দেখো, জুইউ কিন্তু বড় হয়ে সেলেস্টিয়াল মাস্টার হয়েছে, কিন্তু তার বাবাই কিন্তু ডেমন ছিল। আর শুধু এটাই নয়, শুধু ডেমন নয়, তার বাবা তো ক্যাট লর্ড ছিল, অর্থাৎ ডেমনদের লর্ড ছিল। তো যাই হোক, অন্যদিকে আমরা জেনকে দেখতে পাই। জেনের ঘুম ভেঙে গিয়েছিল। জেনের ঘুম ভাঙার সাথে সাথে আমরা দেখতে পাই জেনের স্মৃতিশক্তি ফিরে এসেছিল। আসলে এটা জুইউয়ের ম্যাজিকের জন্য হয়েছিল। জেন বাইরে আসলে হোজু তার কাছে চলে আসে। আসলে জুইউ চলে যাওয়ার আগে হোজুকে ইনফর্ম করেছিল জেনকে নিয়ে যাওয়ার জন্য। এরপরে জেন এসে সকল সিনিয়রদের কাছে জিজ্ঞাসা করে যে জুইউ কোথায়। একথা শুনে জিয়াং জেনকে বলে যে জুইউ জানে যে তোমার স্মৃতিশক্তি তুমি ফিরে পেয়েছো, আর সে ভয় পাচ্ছে যে যদি তুমি তাকে দেখো তাহলে হয়তো তুমি তার সাথে আবারও রাগারাগি করবে, যার জন্য সে তোমার সাথে দেখা করতে চাচ্ছে না। এই কথা শুনে জেনের কিছুটা অদ্ভুত লাগে। তো তখন জুইউ দ্বিতীয় ভাই জেনকে লাইব্রেরিতে আনে আর তাকে চাংশি প্যালেসে চাংশি ম্যানুয়াল দেয়, যেটা কিনা জেনকে তার ডেমনিক এনার্জি এবং তাওয়েস্ট ম্যাজিক একত্র করতে সাহায্য করতে পারে। তো তখন জেন এটা নিয়ে সেখান থেকে চলে আসে, আর সে চাংশি প্যালেস থেকে চলে যাচ্ছিল। চলে যাওয়ার আগে সে জুইউয়ের কথা মনে করছিল যে জুইউ তার সাথে কি কি করেছে। তো জেন আর হুজু যখন চলে যাচ্ছিল তখন পুরো চাংশি প্যালেসের যত শিষ্য ছিল তারা সবাই তাদের দুজনকে বিদায় জানাতে আসে। তো এরপর তারা সেখান থেকে চলে আসে। অন্যদিকে আমরা দেখতে পাই যে চাংআনে পুরো শহরেই সাপ মারার জন্য একটা বিষ প্রয়োগ করা হচ্ছিল, যেটাতে কোনো সাপ যেন এই এলাকায় না থাকতে পারে। তখন সেখান দিয়ে আবার লিউ যাচ্ছিল, আর এটার জন্য লিওরও প্রবলেম হতে থাকে। এক পর্যায়ে তার আসল রূপ বের হতে থাকে, আর তখন সেখানে তাকে বাঁচাতে মেসি চলে আসে। মেসি তার লেজ ভালোভাবে ভিতরে ঢুকিয়ে নিয়ে কোলে করে তাকে নিয়ে তার বাড়িতে আসে। এখানে লিউ প্রচন্ড পরিমাণের অসুস্থ হয়ে পড়েছিল, তখন মেসি তার সেবা করছিল। এটা দেখে লিউ অনেক অবাক হচ্ছিল যে মেসি তার এখনো সেবা করছে। তো যাই হোক, এর পরের দেশে দেখতে পাই যে লিউ যখন মেসির কাছ থেকে চলে আসে তখন কেউ তাকে একটা চিঠি দেয়, যেখানে লেখা ছিল যে মেসিকে কিডন্যাপ করা হয়েছে। তখন আমরা মেসিকে দেখতে পাই। মেসিকে কেউ গাছের সাথে বেঁধে রেখেছিল। আমরা দেখতে পাই সেটা আর কেউ নয় বরং ইল্ডার হুই ছিল। তো ইল্ডার হুইকে জিসু ডেমন আন্ডারওয়ার্ল্ড থেকে বের করে এনেছে, আর এই যে শহরে স্নেক জানানোর জন্য সেই বিষটা প্রয়োগ করা হচ্ছিল, এটা আসলে ইল্ডার হুই আর জিসুর প্ল্যান ছিল। তো তখন ইল্ডার হুই মেসিকে আঘাত করছিল। সে যখন তাকে আবারও আঘাত করতে যাবে তখনই সেখানে ব্ল্যাক স্নেক ডেমন চলে আসে। তখন ব্ল্যাক স্নেক ডেমন মেসির জন্য ইল্ডার হুইয়ের সাথে লড়াই করে। আর তখন ইল্ডার হুই বলে যে তুমি তো দেখছি একটা মর্টালকে তোমার ফ্রেন্ডও বানিয়ে নিয়েছো, আর তুমি এর জন্য আমার সাথে লড়াই করছো? তুমি কি মনে করো তুমি কি আমাকে হারাতে পারবে? এই কথা বলার পরে তারা দুইজন ফাইট শুরু করে দেয়। আমরা দেখতে পাই যে ইল্ডার হুই প্রচন্ড পরিমাণে শক্তিশালী হয়ে উঠেছিল, আর সে ব্ল্যাক স্নেক ডেমনকে অনেক নির্মম ভাবে আঘাত করতে থাকে। সে তার বুকে একের পর এক আঘাত করতে থাকে। সে তার ভিতরের হাড়ও ভেঙে ফেলেছিল, আর মেসি এটা দেখে অনেক কষ্ট পাচ্ছিল। তো ইল্ডার হুই যখন এক পর্যায়ে তাদের দুজনকে মেরে ফেলতে যাবে তখন সেখানে লিউ চলে আসে। লিউ এসে তাকে থামানোর চেষ্টা করলে সে পারে না। ইল্ডার হুই তাকে আঘাত করে। আমরা দেখতে পাই লিউ যখন আবারও ইল্ডার হুইকে আঘাত করতে যাবে তখনই ইল্ডার হুই তার দিকে সেই ধোঁয়াটি ছেড়ে দেয়, যেটা কিনা স্নেকদের দুর্বল করে দিত। তো এই ধোঁয়ার কারণে লিউ আর কিছু করতে পারে না, সে আস্তে আস্তে অনেক দুর্বল হয়ে পড়ে। তো আমরা দেখতে পাই ইল্ডার হুই লিওর সাথে একটা ডিল করে। সে তাকে বলে যে যদি সে তার শক্তি তাকে দেয় তাহলে সে তাদেরকে ছেড়ে দিবে। তখন লিও আর কোনো উপায় না পেয়ে সেও রাজি হয়ে যায়। তো তখন ইল্ডার হুই সেটা নিয়ে সেখান থেকে চলে যায়। তখন তারা দুইজন ব্ল্যাক স্নেক ডেমনের কাছে আসে। ব্ল্যাক স্নেক ডেমনের অবস্থা অনেক খারাপ ছিল, সে আস্তে আস্তে মৃত্যুর পর্যায়ে চলে যাচ্ছিল। তখন ব্ল্যাক স্নেক ডেমন লিউকে বোন বলে ডাকে, আর তাকে বলে যে আমি ওই দিন কোনো দোষ করিনি, আমি কোনো দোষ করিনি। এই কথা বলে ব্ল্যাক স্নেক ডেমন এখানেই মারা যায়। এই যে দৃশ্যটা তোমাদেরকে আমি এত সহজে বর্ণনা করলাম না, এটা কিন্তু অতটাও সহজ ছিল না, কারণ এখানে প্রচুর কাহিনী বাদ আছে। আর যখন আমি এটার অরিজিনাল এপিসোড দেখেছিলাম তখন কিন্তু আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছিল। সত্যি এই সিনটা এত পরিমাণে ইমোশনাল ছিল যা বলার মতো নয়।
আমার নিজেরও অনেক খারাপ লাগছে যে শেষমেশ এই স্নেক ডেমনটাও মারা যাবে। মানে ধরো বলতে গেলে জেনের স্মৃতিশক্তি ফিরে আসার পর থেকেই কষ্ট শুরু হয় আর কি। মানে পুরো ড্রামাতে শুরু থেকে এখন পর্যন্ত তুমি অত পরিমাণে ইমোশনাল সিন দেখতে পাবে না যত পরিমাণের এই এখন থেকে শেষ পরিমাণ দেখতে পাবে। তো যাই হোক, অন্যদিকে আমরা জেনকে দেখতে পাই। জেন চাঙানে চলে এসেছিল। সে চাঙানে এসে তাদের বাড়িতে আসে, অর্থাৎ জুইউ আর সে যে বাড়িতে থাকতো আর কি। সে যখন তার বাসায় ছিল তখন সেখানে হুজু আসে। হুজু এসে জেনকে খবর দেয় যে ব্ল্যাক স্নেক ডেমন মারা গেছে। যখন জেন লিউ আর মেসির কাছে আসে, সে সেখানে এসে দেখে যে ব্ল্যাক স্নেক ডেমন মারা গেছে। লিউ আর মেসি এখানে খুব কান্না করছিল। তো যাই হোক, এর পরের দিশে দেখতে পায় যে যিশু ইল্ডার হুয়ের সাথে দেখা করে আর সে তার সাথে কথা বলছিল। আসলে ইল্ডার হুয়ে যিশুকে অনেক কিছু না বলে নিজে নিজে সব কাজ করছিল, যেটাতে যিশু তার উপরে রেগে যায়। যিশু যখন তার সাথে কথা বলছিল তখন তার কিছুটা সন্দেহ হয়, যেটাতে সে বুঝতে পারে যে এটা ইল্ডার হুই না, এটা বলে সে ম্যাজিক করে। আর তখন আমরা দেখতে পাই যে এটা আসলে জেন ছিল। জেন ইল্ডার হুয়ের রূপ নিয়ে এখানে যিশুর তথ্য ফাঁস করতে এসেছিল। তখন জেন বলে যে আমি শুধুমাত্র সত্যটা জানতে চাচ্ছিলাম, যার জন্যই এমন কাজ করেছি। তো এগুলো শোনার পরে যিশু জেনের প্রতি অনেক মন খারাপ করে আর সে তাকে বলে যে এই সবকিছু তো আমি তোমার জন্যই করছি। তখন জেন বলে যে তুমি জানো যে এটা করা সম্ভব নয়, তারপরেও তুমি এটা করছো। আর তুমি বলছো যে তুমি আমাকে সাহায্য করছো, আর তুমি আমাকে সাহায্য করার নাম দিয়ে কতজনকে হত্যা করেছো, এটাকে কি সাহায্য বলে? এই কথা শুনে যিশু জেনকে আটকানোর চেষ্টা করে, কারণ ইল্ডার হয়ে এখন লর্ড ইনফ্যান্টকে জীবিত করতে যাচ্ছে আর কিছুক্ষণ পরে সব তারই হাতে হবে, যার জন্য সে এখন তাকে বাঁচাবে। এই কথা বলে যিশু যখন জেনকে আটকানোর চেষ্টা করে তখন জেনের ভেতর থেকে সেই বড় বিড়ালটা বের হয়, যেটা কিনা যিশুর ম্যাজিক নষ্ট করে দেয়। তো তখন আমরা দেখতে পাই যে জেন আসলে সম্পূর্ণ ডেমন হয়ে গিয়েছিল। তো যিশু যখন দেখে যে জেন একদম সম্পূর্ণ ডেমন হয়ে গেছে তখন সে বলে যে তাহলে সত্যি তোমার আর আমার হেল্পের প্রয়োজন নেই। এই কথা বলে সে জেনের দিকে আক্রমণ করে, কিন্তু আমরা দেখতে পাই সেই আক্রমণটা সে নিজের দিকেই নেয়। তো তখন সকল পিন তার ভিতরে ঢুকে যায়। এটা দেখে জেন তাড়াতাড়ি করে তার কাছে যায়। জেন অনেক কষ্ট পাচ্ছিল। তখন যিশু জেনকে বলে যে যেহেতু এখন আমি তোমার আর কোনো কাজে আসবো না, তাহলে আমি চাই না যে তোমাকে আমি আর কষ্ট দিই। এই কথা বলে যিশু এখানেই মারা যায়। তো যিশু মারা যাওয়াতে জেন প্রচন্ড পরিমাণে কান্না করে, কারণ যত যাই হোক না কেন সে তো ছোটকাল থেকেই জেনের সাথেই ছিল। জুইউ তো পরে আসলো, কিন্তু 18 বছর ধরে সে জেনের সাথে আছে, যেটাতে জেনের অনেক কষ্ট হয়। তো যাই হোক, এরপরে জেন সেখান থেকে যখন তার ডেমন আন্ডারওয়ার্ল্ডে আসে তখন সে এসে দেখে যে ডেমন আন্ডারওয়ার্ল্ডের সকল ডেমন মারা গিয়েছিল। তো সে যখন সেখানে ছিল তখন ইল্ডার হই দূর থেকে তার সাথে কথা বলছিল। সে জেনকে একটি জায়গায় নিয়ে আসে আর সেখানে এনে সে জেনকে কারাগারে বন্দি করে দেয় আর সে তার হাতে হ্যান্ডকাপও পরিয়ে দেয়। তো জেন এখানে চেষ্টা করেও এইখান থেকে বের হতে পারে না, কারণ ইল্ডার হই যে নিশ্চিত মন্ত্র প্রয়োগ করেছিল সেটা কারো পক্ষে ভাঙা সম্ভব নয়। অন্যদিকে আমরা লিউ, হুজু এবং লিওর অ্যাসিস্ট্যান্ট এদের সবাইকে দেখতে পাই, তাদেরকে ইল্ডার হই মেরেছিল না, সে তাদেরকে জেলে বন্দি করে রেখেছিল। তো যাই হোক, আমরা দেখতে পাই জেন যখন সেখানে বন্দি অবস্থায় ছিল তখন তো সে তার পাওয়ার ইউজ করতে পারছিল না। আসলে তার হাতে যে হ্যান্ডকাপটা ছিল সেটা তার পাওয়ার ইউজ করতে দিচ্ছিল না। তো সে যখন সেখানে ছিল তখন সেখানে জুইউ চলে আসে। জুইউকে দেখে জেন অনেক অবাক হয়ে যায়। তখন সে জুইউকে বলে যে তুমি এটা খুলতে পারবে না, আসলে এটা শুধুমাত্র ডেমন লর্ডই খুলতে পারবে। জেন যখন এই কথাগুলো বলে তখন জুইউ তার হাত কাটে এবং সে রক্তের মাধ্যমে সেই দরজা খুলে ফেলে, আর এটার সাথে সাথে সে জেনের হ্যান্ডকাপও উধাও করে দেয়। এটা দেখে জেন অনেক অবাক হয়ে যায়। সে বলে যে এটা কিভাবে সম্ভব। তখন জুইউ তার কাছে আসে আর তাকে জড়িয়ে ধরে। তো জুইউ যখন জেনকে জড়িয়ে ধরে তখন আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। জুইউ যখন নদীতে গিয়ে তার বাবাকে দেখেছিল তখন আমরা জানতে পারলাম যে 18 বছর আগে জুইউ এর বাবা অর্থাৎ আগের যে ক্যারেক্টার ছিল সে জেনের ভিতরে সেই ইনফ্যান্টের আত্মার কোডটা সিল করেছিল আর তাকে তার পাওয়ার দিয়েছিল। কিন্তু এইবার জুইউ যখন সেখানে আসে তখন জুইউ তার বাবাকে বলে যে সেই লর্ড ইনফ্যান্টার আত্মার কোড যেন তার বডির ভিতরে দিয়ে দেওয়া হয়। এই ফ্ল্যাশব্যাক মনে করার পরে আমরা জুইউ এর হাতের দিকে লক্ষ্য করতে পারি। আমরা দেখতে পাই তার হাতে ঝিনের মতো সেই ক্ষত এসেছিল। তার মানে এখানে বোঝা যাচ্ছে ঝিনের ভিতরে যে ইনফ্যান্টের কোডটা ছিল সেটা এখন জুইউ এর ভিতরে আছে। তার মানে এখন জুইউ এর দেহ আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে।
আর জেনের ভিতর থেকে এই কোডটা বের করার কারণে কিন্তু জেন সম্পূর্ণ রাক্ষস হতে পেরেছে। তো তখন জুইউ তার চাংসি সোয়ার্ডের মাধ্যমে লিউ আর তার সাথীদের জেল থেকে বের করে আনে। তো যাই হোক, অন্যদিকে কিন্তু ইল্ডার হুই লর্ড ইনফ্যান্টকে পুনর্জীবিত করার কাজ শুরু করে দিয়েছিল, যেটাতে পুরো চাঙানে অন্ধকার নেমে এসেছিল আর চারপাশে একটা কালো আভা ছেয়ে গিয়েছিল, যেটা কিনা সকল মানুষদের স্ট্যাচু করে দেয়। তো জুইউ আর জেনদের বাঁচানোর জন্য চাংশি প্যালেস থেকে সকল শিষ্যরা চলে এসেছিল, যারা কিনা এখানে এসে সেই ডেমনিক এনার্জি আটকানোর চেষ্টা করছিল। আমরা দেখতে পাই জুইউ আর তার সিনিয়ররা মিলে সেই ডেমনিক এনার্জি আটকানোর চেষ্টা করে, আর এর মধ্যে জেন ইল্ডার হুইয়ের সাথে লড়াই করতে শুরু করে দেয়। তো তারা লড়াই করার পরে ইল্ডার হুই বলতে থাকে যে এখনই তো সময় লর্ড ইনফ্যান্টের ফিরে আসার, কিন্তু তোমার ভিতরে কোনো অনুভূতি হচ্ছে না কেন, মানে তোমার ভিতরে কোনো রিয়াকশন নাই কেন? তুমি আমাকে সত্যি বলো তো, লর্ড ইনফ্যান্টের সাথে তুমি কি করেছো? এই কথা শুনে জেন তাড়াতাড়ি করে ইল্ডার হুইয়ের কাছ থেকে তার ডেমনিক কোর নিয়ে নেয়, যেটাতে ইল্ডার হুই সেখানেই মারা যায়। অন্যদিকে জুইউরা অনেক চেষ্টা করেও লর্ড ইনফ্যান্টের কোরকে আটকাতে পারে না। এক পর্যায়ে সেটা বের হয়ে আসে। তখন জুইউ জেনের কাছে চলে আসে। জুইউ যখন জেনের কাছে আসে তখন জেন খেয়াল করে যে জুইউর হাতে তার মতো সেই ক্ষত। তখন সে বুঝতে পারে যে তার ভিতরে আর সেই লর্ড ইনফ্যান্টের কোরটা নেই। এটা দেখে জেন জুইউকে বলে যে এটা আমার দুর্ভাগ্য ছিল, তুমি কেন এটা চেঞ্জ করলে? তখন জুইউ বলে যে আসলে আমি তোমার ভাগ্য চেঞ্জ করিনি, এটা আসলে আমার বডিতেই আসার কথা ছিল, কিন্তু দুর্ঘটনাক্রমে এটা তোমার বডিতে দিয়ে দেওয়া হয়েছে। তখন জুইউ বলে যে 18 বছর আগে তোমার সাথে আমার দেখা হয়েছিল, আমার হাতে একটা লণ্ঠন ছিল যেটা কিনা আমার বাবা আমাকে দিয়েছিল, আর এই লণ্ঠনটাই ক্যাট লর্ডের পাওয়ার ছিল। তখন তুমি সেই লণ্ঠনটা নিয়ে গিয়েছিলে, আর লর্ড ইনফ্যান্ট এমনি এমনি তোমাকে চয়েস করেনি, আসলে সে তোমাকে চয়েস করেছিল এই লণ্ঠনের জন্য, যেটা কিনা ক্যাট লর্ডের পাওয়ার ছিল। এই কথা বলে জুইউ জেনের কাছ থেকে ক্ষমা চায়, যে এত বছর ধরে তার জন্য সে কষ্ট সহ্য করেছে। এই কথা বলে জুইউ তার চাংসি সোয়ার্ডটি বের করে, আর এটা সে জেনের হাতে ধরে দিয়ে বলে যে যদি তুমি এই সকল কিছু বন্ধ করতে চাও তাহলে আমাকে এই সোয়ার্ড দিয়ে মেরে ফেলো। তো জেন যখন তাকে মারতে চায় না তখন জুইউ সেখানে থাকা সকল ডেমনিক এনার্জি তার ভিতরে নিতে থাকে, যেটাতে সবাই যেন বেঁচে যায়। জুইউ যখন এই কাজটা করছিল তখন সেখানে সবাই চলে আসে। আমরা দেখতে পাই জুইউ যখন সকল ডেমনিক এনার্জি গ্রহণ করছিল তখন তার ভিতরে লর্ড ইনফ্যান্টের আভা দেখা যাচ্ছিল, আর সে বারবার জেনকে অনুরোধ করছিল সে যেন তাকে মেরে ফেলে। জেন জুইউকে মারতে চাচ্ছিলই না, কিন্তু জুইউ যখন তার কাছে আসে তখন জেন তার দিকে তলোয়ার তুলে ধরে। তখন জুইউ জেনকে বলে যে আমার প্রিয়, তুমি কি আমাকে মারতে চাচ্ছ? চলো এই সবকিছু ছেড়ে দিয়ে আমরা একসাথে বসবাস করি, আমরা একটি সুখী জীবন যাপন করি। আসলে এটা লর্ড ইনফ্যান্ট জুইউকে দিয়ে বলাচ্ছিল, যেটাতে জেন যেন তাকে না মারে আর সেও যেন না মরে। আমরা দেখতে পাই জুইউ যখন এই কথা বলে তখন জেন জুইউ এর আগে সেই কথাগুলো মনে করতে থাকে, যে জুইউ তাকে বলেছিল সে যদি ডেমনিক পাওয়ার আর তাওয়েস্ট ম্যাজিক যদি এক করতে পারে তাহলে সে দুনিয়ার সবচেয়ে বড় রাক্ষস হবে। আমরা দেখতে পাই এগুলো কথা মনে করার পরে জেন তার ডেমনিক শক্তি আর তাওয়েস্ট ম্যাজিক এক করে ফেলে, আর এই দুইটা মিশ্রিত পাওয়ার দিয়ে সে জুইউকে আঘাত করে। তো সেই দুইটা মিশ্রিত পাওয়ার এবং চাকনি সোয়ার্ডের মাধ্যমে জুইউর ভিতরে থাকা লর্ড ইনফ্যান্ট এবং সকল ডেমনিক এনার্জি নষ্ট হয়ে যায়। তো তখন জুইউ নিচে পড়ে যায়, আর তখন জেন তাকে ধরে ফেলে। অন্যদিকে জুইউকে মারার সাথে সাথেই সকল লোকেরাও স্বাভাবিক হয়ে যায়। তো তখন জেন জুইউকে বলে যে আমরা যখন বিয়ে করেছিলাম তখন আমি ভেবেছিলাম যে আমি শুধুমাত্র এটা একটা আলাদা এক্সপেরিয়েন্স নিচ্ছি, কিন্তু আমি কখনো এটা ভাবিনি যে ভবিষ্যতে এত কিছু হতে পারে। জেন যখন এই কথা বলে তখন আমরা জেন আর জুইউ এর অনেকগুলো স্মৃতি দেখতে পাই। এই স্মৃতিগুলো মনে করার পরে জেন জুইউকে বলে যে আমি সত্যি অনেক দুঃখিত, তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দিও। এই কথাগুলো শুনে জুইউ বলে যে তুমি ক্যাট লর্ড, আর এটা শুধুমাত্র একটা দুর্ভাগ্য ছিল, আসলে সত্যি লাইফটা অনেক ছোট। একথা বলে যখন জুইউ জেনের গায়ে হাত দিতে যাবে তার আগেই সে মারা যায়। তো তখন এটা দেখে জেন কান্নায় ভেঙে পড়ে, সে জুইউকে জড়িয়ে ধরে আর প্রচন্ড পরিমাণে কান্না করতে থাকে। তো এই সিনটা অনেক ইমোশনাল ছিল।
তো যাই হোক, এরপরে আমাদেরকে 3 মাস পরের গল্প দেখানো হয়, যেখানে সবাই সবার স্বাভাবিক জীবনযাত্রায় ফিরে গিয়েছিল। হুজু তার প্যাভিলিয়ন সামলাচ্ছিল, অন্যদিকে জিয়াং ও চাংশি প্যালেসের শিশুদের সাথে তাদের কাজ করছিল। কিন্তু এখানে হুজু আর জিয়াং এর কিন্তু মিল হয় না। অন্যদিকে মেশিয়া লিও এখন এক হয়ে গিয়েছিল। তো সবশেষে আমরা ঝেনকে দেখতে পাই। ঝেন জুইউ এর বাড়িতেই থাকছিল। আমরা এখানে জুইউকে তার বিছানায় শুয়ে থাকতে দেখতে পাই। আর এখানে আমরা জানতে পারলাম যে জুইউ 3 মাস ধরে এইভাবেই এখানে শুয়ে আছে। তখন ঝেন জুইউর সাথে কথা বলে আর তাকে বলে যে তুমি এত দিন ধরে ঘুমাচ্ছ, তুমি যদি তাড়াতাড়ি না ওঠো তাহলে কিন্তু আমি পাগল হয়ে যাব। এই কথা বলে জেন এখান থেকে চলে যায়। আসলে সেই 18 বছর আগের অতীতে যাওয়ার পরে কিন্তু জুইয়ের ভিতরে ক্যাটলর্ডের পাওয়ার ঢুকে পড়েছিল। অর্থাৎ ঢুকে পড়েনি, তার ভিতরে আগে থেকেই ছিল, কারণ তার বাবাই তো ক্যাটলর্ড ছিল, যার জন্য জুইয়ের রক্তেও কিন্তু ক্যাটলর্ডের রক্ত ছিল। আর যেহেতু সে ক্যাটলর্ডের ছেলে, যার জন্য সেও তো ডেমন, এই কারণে সে মারা যায়নি, কিন্তু সে কোমায় চলে গিয়েছিল। তো তখন আমরা দেখতে পাই ঝেন যখন চলে যায় তখন সেখানে জুইউ হার্প তার রং চেঞ্জ করে, আর এটার সাথে সাথেই জুইউ এর চোখ খুলে যায় আর তার চোখও আমরা ক্যাটলর্ডের মতো দেখতে পাই। অর্থাৎ জুইউ এখন সুস্থ হয়ে গিয়েছে। তো ড্রামার একদম শেষে আমাদেরকে দেখানো হয় যে জুইউ জেনের জন্য মার্কেট থেকে বাজার করে নিয়ে এসেছিল। জুইউ যখনই জেনের কাছে আসে তখন জেন তার বাবার দেওয়ার উপহার থেকে সেই পুতুলটা আবারও বের করে। এটা দেখে জুইউ তাকে মানা করতেই যাবে, কিন্তু তার মধ্যে অলরেডি তাদের আত্মা অদল হয়ে গিয়েছিল। জুইউ এর আত্মা জেনের ভিতরে চলে গিয়েছিল আর জেনের আত্মা জুইউ এর ভিতরে। তো এইখানে আমরা দেখতে পাই যে জেন প্রেগনেন্ট ছিল। তো জেন যেহেতু প্রেগনেন্ট ছিল, যার জন্য সে জুইউয়ের শরীরে এসে অনেক খুশি হয়, কারণ সে এতদিন ধরে কোনো ড্রিঙ্কস করতে পারেনি। আর তখন সে জুইউকে বলে যে তুমি এখনই আত্মা বদল করো না, আমি আগে রুই প্যাভিলিয়নে গিয়ে ড্রিঙ্কস করে আসি। এই কথা বলে জেন সেখান থেকে চলে যায়। কিন্তু জেন যাওয়ার আগে সে দৌড় মেরে এসে জুইউকে একটা কিস করে। সে তাকে কিস করে সেখান থেকে চলে যায়। তখন এটা দেখে জুইউ হাসে আর সে তার পেটে হাত বুলিয়ে হাসতে থাকে। তো এইভাবেই হ্যাপি এন্ডিং এর মাধ্যমে এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে আর এর কোন পার্টি সব থেকে তোমাদের কাছে ভালো লেগেছে এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। আমি যথেষ্ট চেষ্টা করছি তোমাদেরকে ড্রামাটা একদম ভালোভাবে ব্যাখ্যা করার জন্য। আমি আশা করি যে আমি ভালোভাবে তোমাদেরকে বুঝাতে পেরেছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দাও, আর এমনই সুন্দর সুন্দর ড্রামা দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অলে ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর তোমরা একটু বেশি বেশি করে সাপোর্ট করবে, কারণ যদি সাপোর্ট না করো তাহলে আমি এত কষ্ট করে এই ভিডিওগুলো বানাতে পারবো না। তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।